Hello viewers, welcome to Vlog 14. আপনারা দেখছেন ডক্টর অন ইউটিউব, মাইসেলফ ডক্টর জয়দেব সিংহ, আমি কনসালটেন্ট প্যাথোলজিস্ট অ্যান্ড জেনারেল ফিজিশিয়ান। আজকের যে বিষয়ে কথা হবে সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি তাদের জন্য যারা সদ্য পিতা বা মাতা হয়েছেন। সেই সদ্য পিতা বা মাতার মনে অনেক প্রশ্ন থাকে তাদের সদ্যজাত সন্তানকে নিয়ে, অর্থাৎ সেই সন্তানের জন্য কি করা উচিত, কি উচিত নয়, কোন কোন স্পেশাল কেয়ার তাদের নিতে হবে, এই সব গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনা হবে। এই বিষয়ে আজকে আমাদের সামনে কথা বলবেন ডক্টর অর্ণব সামন্ত। তিনি একজন শিশুরোগ বিশেষজ্ঞ। তিনি আমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করবেন যে সদ্যজাত শিশুর প্রতি কি কি স্পেশাল কেয়ার নেওয়া উচিত। তো চলুন ডক্টর সামন্তের কাছে চলে যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অর্ণব সামন্ত, এমডি পেডিয়াট্রিক্স। আমি একজন বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ। তো আজকে আমরা কথা বলতে চলেছি একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে। সমস্ত নিউলি বিকাম পেরেন্টসদের কনগ্রাচুলেশনস জানিয়ে আমরা শুরু করছি, বিকজ আমাদের আজকের টপিকটা পুরোপুরি যারা নতুন বাবা মা হয়েছেন তাদের জন্য। সো আফটার বিকামিং পেরেন্টস, মা বাবাদের যে সমস্ত কোয়ারিজ গুলো তৈরি হয়, বাচ্চার জেনারেল কন্ডিশন নিয়ে অজস্র প্রশ্ন মনের মধ্যে ঘোরাফেরি করে। বাচ্চাকে কিভাবে কেয়ার করবেন, বাচ্চাকে কোন কোন জিনিসগুলো খেয়াল রাখবেন, বাচ্চার কোন কোন জিনিসগুলো দেখে মনে হতে পারে আপনাদের যে কোনো অসুবিধা হচ্ছে, সেই মুহূর্তে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করার প্রয়োজনীয়তা ফিল করবেন। তো এইসব নিয়ে আজকে আমরা কথা বলবো। সো আমরা শুরু করছি। মেন জিনিসগুলো আমরা হাইলাইট করার চেষ্টা করব আজকে। তো প্রথম কথা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনার বেবি যদি নর্মাল ডেলিভার্ড হয় বা কোনো ইনস্টিটিউশনে বা কোনো প্রাইভেট হেলথ কেয়ার কোনো সেন্টারে, সেখানে যদি নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান সেকশন হয়, তো আপনাকে প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনার বেবির টার্ম কিনা। টার্ম বলতে আমরা বুঝি মোটামুটি 40 বা 42 উইকস অফ প্রেগনেন্সিতে আমরা টার্ম বলি। মোটামুটি যদি 37 উইকস ক্রস করে যায় আমরা মোটামুটি সেটাকে টার্ম বা লেট প্রি টার্ম আমরা বলতে পারি। মানে অনেক কমপ্লিকেশনের চান্স অনেক কমে যায় ইফ দ্য বেবি ডেলিভার্স আফটার 37 উইকস। কিন্তু খেয়াল রাখতে হবে যদি কোনো কারণে, সেটা মায়ের কোনো শারীরবৃত্তীয় অসুবিধার কারণেই হোক বা প্রেগনেন্সি ইনডিউসড কোনো সমস্যার জন্যই হোক, অনেক সময় ডাক্তারবাবুরা আপনাদেরকে অ্যাডভাইস দেন কি ডেলিভারি করতে হবে বিফোর ম্যাচিউরিটি, তাড়াতাড়ি সিজারিয়ান সেকশন করতে হবে। তার মধ্যে যেমন ধরুন একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে প্রেগনেন্সি জনিত কারণে মায়ের রক্তচাপ খুব বেড়ে গেছে, একে আমরা বলি প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। তো তার জন্য যে দুটো কমনলি ডাক্তারি কন্ডিশন তৈরি হয় কমনলি প্রেগনেন্ট মায়েদের, সেটা হচ্ছে প্রি এক্ল্যাম্পসিয়া বা এক্ল্যাম্পসিয়া। তো এরকম কন্ডিশনে কি হয়, মায়ের জীবন বাঁচাবার জন্যই হোক বা মায়ের জীবন বাঁচাবার জন্য ডাক্তারবাবুরা অ্যাডভাইস করেন কি চটপট ডেলিভারি করতে হবে বাই সিজারিয়ান সেকশন। সেক্ষেত্রে কখনো কখনো দেখা যায় যে বেবি কিছুটা প্রিম্যাচিউরড হয়েছে। তো এই ক্ষেত্রে ডেলিভারিটা জরুরি, কারণ মায়ের লাইফ সেভিং এর জন্য। তো মেন এই কথাগুলো বলার একটাই কারণ কি, আইডিয়াটা হচ্ছে যে আপনাদের খেয়াল রাখতে হবে whether the baby is matured term or premature preterm। তো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো নেক্সট হচ্ছে আপনাদের বাচ্চা সাধারণত ডেলিভারির পরে যদি আনইভেন্টফুল, যদি কোনো অসুবিধা না হয়, এরকম নর্মাল ডেলিভারি হয়, সাধারণত একদিন বা দুদিন পরেই বাচ্চাকে ছেড়ে দেওয়া যেতে পারে। আর সিজারিয়ান সেকশন হলেও হাসপাতাল থেকে খুব সম্ভবত ম্যাক্সিমাম 2 দিন বা 3 দিন মায়ের পোস্ট অপারেটিভ পিরিয়ডের উপর ডিপেন্ড করে বাচ্চাকে ছুটি দিয়ে দেওয়া হয়, যদি সবকিছু ঠিকঠাক থাকে। তো এখন আপনাকে বাড়িতে এসে প্রথমে আপনাকে কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে। প্রথম কথা, মোস্ট ইম্পর্টেন্ট থিং কি বাচ্চা রেগুলার ফিডিং করছে কি। এখন ফিডিং মোস্ট কমনলি অবভিয়াসলি আমরা রেকমেন্ড করি এবং যেটা করা উচিত সেটাকে আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কথাটার অর্থ হলো যে বাচ্চা জন্মের পর মুহূর্তে থেকেই বাচ্চা মায়ের বুকের দুধ খাবে এবং সেটা খাবে আপ টু 6 মান্থ অব্দি, 6 মাস বয়স অব্দি আমরা রেকমেন্ড করি এবং এটা অ্যাডভাইসেবল কি বাচ্চা শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে। এই কথাটা বলার অর্থ হলো যে তখন বাচ্চার আলাদা করে জল খাওয়াবারও প্রয়োজন নেই। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। কিন্তু শুধুমাত্র যদি ডাক্তারবাবু কিছু রেকমেন্ড করেন কি বাচ্চার কিছু ওষুধপত্র দরকার আছে, শুধুমাত্র সেগুলোই খাবে।
সেই ওষুধপত্র ছাড়া বাচ্চা শুধুমাত্র বুকের দুধ খাবে, একে আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। নাম্বার 2 হচ্ছে যে আমাদের অনেক পেরিফেরিতে বা অনেক আমাদের কিছু রিচুয়ালস আছে, কাস্টমস আছে, যে কখনো কখনো বাচ্চাকে মধু বা অন্য কিছু খাবার দেওয়া হয় প্রথমে মায়ের বুকের দুধ খাওয়ার আগে। তো এগুলো প্রচন্ড পরিমাণে ক্ষতিকর বাচ্চার জেনারেল কন্ডিশনের জন্য। আমাদের এইগুলোকে স্ট্রিক্টলি আমরা ডিসকারেজ করি। যারা এই সমস্ত জিনিস করার কথা ভাবেন বা করেছেন তাদেরকে আমরা বারণ করি, যেগুলো বাচ্চার জন্য খারাপ। সো মায়ের বুকের দুধ খাওয়াবার আগে মধু বা এইরকম জাতীয় কিছু একদমই খাওয়াবেন না। আর একটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে, আমরা ডাক্তারি ভাষায় সেটাকে বলি কলোস্ট্রাম। কলোস্ট্রাম কথাটার মানে হলো যে ডেলিভারির পরে প্রথম কয়েকদিন বাচ্চার মায়ের বিশেষ ধরনের দুধ স্তন থেকে নিঃসৃত হয়, সেটাকে আমরা বলি কলোস্ট্রাম। এই কলোস্ট্রামটার একটা স্পেশাল সিগনিফিকেন্স হলো এই যে এই দুধটা অনেক গাঢ় হয়, কালার অনেক ডিপলি ইয়েলোইশ টাইপের হয়। তো সেটা বারবার বলার উদ্দেশ্য হচ্ছে এটা বাচ্চার জন্য অমৃত স্বরূপ, বাচ্চাকে এটা অবশ্যই দিতে হবে। তার কারণ হচ্ছে এটা বাচ্চার প্রাইমারি রক্ষা কবচ। বাচ্চা এতদিন মায়ের পেটের মধ্যে যখন ছিল একটা অন্য এনভায়রনমেন্টে ছিল, নতুন এনভায়রনমেন্টে চলে এসছে, সেই নতুন এনভায়রনমেন্টে রোগ জীবাণুর সাথে লড়াই করা, অ্যাডজাস্ট করা, এই সমস্ত কিছুর জন্য শক্তি যেটা দরকার সেটা ওই কলোস্ট্রামে আছে। তো বাচ্চার জন্মের পরেই মায়ের স্তন থেকে যে দুধটা প্রথমবার নিঃসৃত হয় অবশ্যই সেটাকে বাচ্চাকে খাওয়াতে হবে। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট মেসেজ টু অল অফ ইউ। নেক্সট হচ্ছে কি, তো খেয়াল রাখতে হবে তারপরে বাচ্চা মায়ের বুকের দুধ টানছে কিনা। বাচ্চা যদি মায়ের বুকের দুধ টেনে খায় এবং যদি বাচ্চা দেখা যায় যে দিনে 6 বার বা 8 বার বা 10 বার প্রস্রাব করছে এবং যদি দেখেন যে বাচ্চা প্রত্যেকবার খাওয়ার পরে পরে ঘুমিয়ে পড়ছে, এই 3টে জিনিস যদি একসাথে চলতে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে বাচ্চার ফিডিং করানোটা আপনার অ্যাডিকুয়েট হচ্ছে। মানে বাচ্চা দুধ খেতে চাইছে, দুধ খাওয়ার জন্য কান্না করছে, বুকের দুধ দেওয়া হলো বাচ্চাকে, তারপরে দেখা যাচ্ছে যে বাচ্চা ঘুমিয়ে পড়ছে এবং তার সাথে সাথে 6 বার বা 8 বার বা 10 বার দিনে প্রস্রাব করছে। এই 3টে জিনিস হচ্ছে মানে আপনার ফিডিং ইজ অ্যাডিকুয়েট। এর থেকে যদি কম বাচ্চা প্রস্রাব করে বা খাওয়ার পরও দেখা যাচ্ছে যে বাচ্চা কান্নাকাটি করছে, বা তার মানে বুঝতে হবে যে ফিডিংটা ইনঅ্যাডিকুয়েট হচ্ছে, আরো একটু বাড়াতে হবে। তো এবার চলে আসি যে কোন কোন জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন। যে জিনিসগুলো যদি বাচ্চার মধ্যে থাকে তার মানে বুঝতে হবে যে সবকিছু ঠিকঠাক চলছে। তো প্রথম কথা হচ্ছে দেখতে হবে যে বাচ্চা স্পন্টেনিয়াসলি হাত পা নাড়াচ্ছে কিনা। আমি এই কথাগুলো বলছি জন্মের পর মুহূর্ত থেকে প্রথম 1 মাস একটা বাচ্চার কেয়ারের রিলেটেড সমস্ত ইনফরমেশনের ব্যাপারে। তো দেখতে হবে যে বাচ্চা স্পন্টেনিয়াসলি হাত পা নাড়াচ্ছে কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাচ্চা নিঃশ্বাস নিচ্ছে, সেই নিঃশ্বাস প্রশ্বাসটা খুব জোরে হচ্ছে কিনা, খুবই জোরে জোরে বাচ্চা শ্বাস নিচ্ছে অথবা বা বাচ্চার শ্বাস নেওয়াটা খুবই অল্প হচ্ছে, মানে খুবই ধীরে ধীরে শ্বাস নিচ্ছে, এই দুটোর মধ্যে যদি কোনোটা হয় তাহলে কিন্তু সেটাকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর হচ্ছে দেখতে হবে কি বাচ্চা যেটা বলেছিলাম 6 থেকে 8 বার দিনে ইউরিন পাস করছে কিনা, পেচ্ছাপ করছে কিনা। আর একটা ইম্পর্টেন্ট কনফিউশনের জায়গা হচ্ছে বাচ্চার পায়খানা। নর্মালি হয় কি প্রত্যেকটা বাচ্চা প্রথম 24 ঘন্টার মধ্যে, জন্মের 24 ঘন্টার মধ্যেই পায়খানা করে দেয়। অনেক ক্ষেত্রে প্রথম 48 ঘন্টা সময় লাগে, কিন্তু বাচ্চার 24 ঘন্টা বা 48 ঘন্টা পেরিয়ে গেছে জন্মের পরে, এখনো অব্দি প্রথমবার পায়খানা বাচ্চা করেনি, সেটা কিন্তু অবশ্যই একটা ম্যাটার অফ কনসার্ন। বিকজ এই বাচ্চাকে অবশ্যই আপনাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে এবং ডাক্তারবাবুর পরামর্শ নিতে চলতে হবে। বিকজ এর একটা অন্য ট্রিটমেন্ট ইমপ্লিকেশন রয়েছে বিভিন্ন সার্জিক্যাল কারণের জন্য। সার্জিক্যাল কারণ মানে যেগুলো চিকিৎসা একজন সার্জন ডাক্তারবাবু ডিল করেন, সেটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। জন্মগত মলদ্বার, পায়ু বা খাদ্যনালীর সমস্যার জন্য এরকমটা হতে পারে। তো আপনাদের জন্য যেটা অ্যাডভাইস সেটা হচ্ছে বাচ্চা প্রথম 24 ঘন্টার মধ্যে পেচ্ছাপ করছে কিনা, ম্যাক্সিমাল 24 ঘন্টার পরেও যদি পেচ্ছাপ এই পায়খানা করছে কিনা, 24 ঘন্টার পরে ম্যাক্সিমাম 48 ঘন্টা অব্দি ওয়েট করা যেতে পারে, তাও ডাক্তারবাবুর পরামর্শ তার মধ্যে নেওয়া উচিত। 24 ঘন্টা পেরিয়ে গেলে এটা খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে যেটা ব্যাপার কি এই 48 আওয়ার 24 ঘন্টার মধ্যে প্রথমবার বাচ্চা পায়খানা যদি করে দেয়, তারপরে কিন্তু খেয়াল রাখতে হবে যে কখনো কখনো অনেক বাচ্চা দেখা গেল যে একদিনে 5-6 বার পায়খানা করছে বা 2-3 দিন কেটে গেল পায়খানা করছে না, দুটোই কিন্তু নর্মাল জিনিস। শুধু খেয়াল রাখতে হবে কি যে বাচ্চা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পেচ্ছাপ করছে কিনা।
নেক্সট আর একটা ইম্পর্টেন্ট জিনিস, বাচ্চা হলুদ হয়ে যাচ্ছে। কমনলি আমি যেটা বলেছিলাম আগে একটা ভিডিওতে আমাদের, যে 4 থেকে বা 5 দিনের মাথায় টার্ম বাচ্চাদের কমনলি একটা জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে, প্রিটার্ম বাচ্চাদের 5 থেকে 6 দিনে। তো সেটাকে আমরা বলি, টার্ম বাচ্চাদের 3 থেকে 4 দিন বা প্রিটার্ম বাচ্চাদের 5 থেকে 6 দিনের মাথায়, সেটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল জন্ডিস। তো সেই জন্ডিসটা হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। ফিজিওলজিক্যাল জন্ডিস হলেও আপনাদের অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নেওয়া উচিত, কারণ বিভিন্নভাবে জন্ডিসের লেভেল সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোমরবিডিটিস। অনেক সময় বাচ্চাদের আরো অনেক সমস্যা থাকে অ্যালং উইথ জন্ডিস, সেটার জন্য কিন্তু বিশেষ চিকিৎসার দরকার পড়ে, সেটা আপনার ডাক্তারবাবুর ডিসিশন নেবেন। তো আপনাদেরকে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যদি বাচ্চার হলুদ ভাবটা দেখা যায়। তারপরে খেয়াল রাখতে হবে কি, যে বাচ্চার কোন রকম অ্যাবনর্মাল মুভমেন্ট হচ্ছে কিনা। দেখা যাচ্ছে যে কোনো হাত পা এরকম করে বেশি ঝাঁকাচ্ছে, বা হাত পা শক্ত হয়ে যাচ্ছে, বা বাচ্চার ঘাড় শক্ত হয়ে বেঁকে যাচ্ছে, বা দেখা যাচ্ছে বাচ্চার চোখ উল্টে যাচ্ছে কোনো একটা পার্টিকুলার দিকে। এগুলো সমস্ত ইন্ডিকেট করে যে মাথার মধ্যে কোনো ইনফেকশনের জন্য কিন্তু এই ধরনের জিনিস হতে পারে। তো বিভিন্ন ধরনের যে সমস্ত অ্যাবনর্মাল মুভমেন্ট বা চোখ উল্টে যাওয়া বা ঘাড় শক্ত হওয়া বা এই ধরনের জিনিস যদি হয়, তাহলে তখনই বাচ্চাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে। তো এইগুলো অনেক কমন সমস্যা আছে। আর আপনাকে আরো যেটা খেয়াল রাখতে হবে কি, বাচ্চা খুব কাঁদছে কিনা। মানে কমনলি হয় কি, যেটা বাচ্চা কাঁদছে, আপনার মনে হলো যে বাচ্চার খিদে পেয়েছে, বাচ্চাকে ফিডিং দেওয়া হলো, তারপরে বাচ্চা ঘুমিয়ে পড়লো, কান্না থেমে গেল। এই কান্নাটা ইন্ডিকেট করে বাচ্চা খাবার ডিমান্ড করছিল, ঠিক আছে। কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে বাচ্চা কেঁদেই চলেছে খাওয়ার পরেও, এবং সেই কান্নাটা খুবই হাই পিচের কান্না, বারবার কান্নাকাটি করছে, ইরিটেবল বাচ্চা, মানে খুব হাই পিচের ঘ্যান ঘ্যান করছে বারবার, বাচ্চা কেঁদে চলেছে খাওয়ার পরেও কান্না থামছে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাইন কি, বাচ্চার শরীরে ইনফেকশন, স্পেশালি মাথার মধ্যে ইনফেকশন, যেটাকে মেনিনজাইটিস বলি, তার একটা ইম্পর্টেন্ট সাইন কিন্তু হতে পারে। এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট কারণ কি দেখতে হবে, বাচ্চার পেট ফুলে যাচ্ছে কিনা। পেট ফুলে যাওয়ার সাথে যদি দেখা যায় যে বাচ্চাকে খাওয়াবার পরে বারে বারে বমি করছে, এবং সেই বমির রংটা হচ্ছে হলুদ বা সবুজ। একটা নতুন পেরেন্টসদের জন্য আমার একটা অ্যাডভাইস, যে কোনো বমি যেভাবেই হোক, একবারই হোক কি বারবারই হোক কি কম হোক বেশি হোক, যদি বমির রং হলুদ বা সবুজ হয়, তাহলে সেটা একটা এমার্জেন্সি। আপনাকে সঙ্গে সঙ্গে বাচ্চাদের ডাক্তারবাবু বা বাচ্চাদের সার্জন ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে হবে, কারণ হলুদ বমি এবং বা সবুজ রঙের বমি সবসময় ইন্ডিকেট করে কি খাদ্য নালীর মধ্যে কোথাও বাধা হচ্ছে, তার জন্য কিন্তু এরকম কালারের বমি আসছে। নেক্সট একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমরা ইংরেজিতে বলি, ডাক্তারি ভাষা বলি বার্পিং। বার্পিং কথাটার অর্থ হলো, বাংলায় হলো ঢিকুর তুলিয়ে দেওয়া। এখন ছোট বাচ্চাদের কি হয়, খাওয়াবার পরে শুয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে বাচ্চা বমি করে, ছানা কাটার মতো পার্শিয়ালি ডাইজেস্টেড মিল্কটা উপরের দিকে উঠতে থাকে। তো এটা নর্মাল। এখন এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইমপ্লিকেশন হচ্ছে, ছোট বাচ্চা আমরা যখন নিঃশ্বাস নিই, আমরা যখন খাবার নিই, তখন নিঃশ্বাসের জায়গাটা আমরা রিফ্লেক্সলি বন্ধ করে দিই, ঢাকনাটা, তখন ওই সময়টা খাবার জায়গা দিয়ে খাবার পাস করে। ছোট বাচ্চাদের নিওনেটদের এই রিফ্লেক্স মেকানিজমটা ডেভেলপ করে না। তো সুতরাং বাচ্চাকে যদি খুব তাড়াতাড়ি খাইয়ে দেওয়া হয় বা সঙ্গে সঙ্গে শুইয়ে দেওয়া হয়, সেই খাবারটা শ্বাসনালীতে গিয়ে বিপদ ঘটাবার সম্ভাবনা থেকে যায়। তো হোয়াট ইজ অ্যাডভাইস ইন দিস সিচুয়েশন? অ্যাডভাইসটা হলো এই যে বাচ্চাকে নির্দিষ্ট টেকনিক অনুযায়ী ব্রেস্ট ফিডিং করালো, তারপরে বাচ্চাকে পিঠের দিকে এইভাবে নিয়ে নিল উপর করে, এবং নিচের দিক থেকে উপরের দিকে এইভাবে মাকে মালিশ করতে হবে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট অবধি হতে পারে। এইভাবে নিচের দিক থেকে উপরের দিকে এইভাবে মালিশ করলে কি হবে, বাচ্চার ঢেকুর উঠবে। ঢেকুর মানে খাবার সময় দুধের সাথেও যে বাচ্চা অ্যাডিশনাল হাওয়াটা নিয়েছিল পেটের মধ্যে, সেটা কিন্তু বেরিয়ে যাবে। তখন ওই দুধটা সোজাসুজি খাদ্যনালীর মধ্যে দিয়ে পাকস্থলীতে চলে যাবে, তারপরেই বাচ্চাকে আপনি শোয়াতে পারবেন। এই বার্পিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস টু অল দ্য মাদার্স, যেটা আপনাদের ফলো করতে হবে। তো এই জিনিসগুলো কমনলি আপনাদেরকে মেনটেন করতে হবে। আর যেটা কিছু ব্যাপার কি, বাচ্চা যদি দেখা যায় যে নর্মাল কালার হচ্ছে বাচ্চার পিঙ্ক কালার, গোলাপি কালার হচ্ছে নর্মাল, প্রিটার্ম বাচ্চাদের এই কালারটা একটু বেশি হতে পারে। কিন্তু যদি দেখা যায় যে বাচ্চার কালারটা সাদাটে ভাব হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তার সাথে সাথে দেখা যাচ্ছে যে বাচ্চা ঝিমিয়ে পড়ছে, নেতিয়ে পড়ছে, হাত পা ভালো করে নড়াচড়া করতে পারছে না, পেচ্ছাপ কম করছে, বারে বারে বমি করছে, দুধ খাচ্ছে না, এগুলো সবই কিন্তু বিপদের লক্ষণ, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি ডেঞ্জার সাইন্স। এই ডেঞ্জার সাইন্স গুলো কিন্তু আপনাদের সবাইকে জানা উচিত। ডেঞ্জার সাইন্স গুলো এই কারণেই জানা উচিত যে কখনোই কোনোটা যদি কিছুমাত্র আপনারা দেখতে পান, সঙ্গে সঙ্গে আপনাদের ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে।
তো এইগুলো কমনলি জিনিস যেটা আপনাদের খেয়াল রাখতে হবে। নেক্সট একটা প্রশ্ন মা বাবাদের, যে কতক্ষণ ছাড়া ছাড়া খাওয়াবো। কমনলি আপনি 2 থেকে 3 ঘন্টা ছাড়া ছাড়া খাওয়াতে পারেন, বা একটা যেটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে ডিম্যান্ড ফিডিং। ডিম্যান্ড ফিডিং মানে হচ্ছে বেবি যখনই কাঁদবে, খাবার জন্য কাঁদবে, তখনই আপনাকে খাবার দিতে হবে। এই ডিম্যান্ড ফিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ তাহলেই বাচ্চার খাবারটা ঠিকঠাক করে মিটবে এবং বাচ্চার ওয়েট গেইনের জন্য সহায়ক হবে। নেক্সট ইম্পর্টেন্ট অ্যাডভাইস ইজ নাইট ফিডিং। কখনো কখনো দেখা যায় যে মাদার রাত্রি 10টার সময় ঘুমিয়ে সকাল 7টায় উঠছে, এরকম একটা টানা, বাচ্চা ঘুমোচ্ছে বা কাঁদলো, ঠিক ফিডিং পেলো না, এটা করলে চলবে না। রাতে মিনিমাম 1 বার বা 2 বার বাচ্চাকে উঠিয়ে, বাচ্চাকে জাগিয়ে তখন খাওয়াতে হবে। নাইট ফিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এইটা বাচ্চার খিদে মেটার সহায়ক হবে এবং বাচ্চার ওয়েট গেনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। তো এইগুলো কমনলি অ্যাডভাইস আছে। আমরা আজকে এখানেই শেষ করবো। আমাদের আর একটা ভিডিও আছে, আমাদের আসবে, সেই ভিডিও আমি আলোচনা করব কোন কোন বাচ্চাকে কমনলি কি কি ওষুধ দেবেন, কি কি অ্যাডিশনাল জিনিস, কি কি অ্যাডিশনাল লজিস্টিক্স আপনার দরকার বাচ্চার কেয়ারের জন্য, আমরা সেগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করবো। এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করলাম কমনলি বাচ্চাকে কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে, মা বাবাকে কোন জিনিসগুলো থেকে সতর্ক থাকতে হবে, এবং কি কি কমন কোয়েশ্চেন্স আপনাদের মনে অ্যারাইজ করতে পারে তার যথাসম্ভব উত্তর দেওয়ার আমরা চেষ্টা করলাম। নমস্কার। ওকে, দ্যাটস ইট ফর নাও। আজকের ভিডিওতে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হলো। নবজাতকের ক্ষেত্রে কি কি স্পেশাল কেয়ার নেওয়া উচিত, তাদের ফিডিং এর জন্য, তাদের ডেভেলপমেন্টের জন্য, এবং তাদের জন্য কি কি করণীয় এবং কি কি জিনিস আমরা অবশ্যই অ্যাভয়েড করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে একটু লাইক দেবেন, এবং আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনার মোবাইল স্ক্রিনের ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনই আছে, সেই বাটনটি আপনারা এক্ষুনি প্রেস করুন। এর ফলে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে। টিল দেন, টেক কেয়ার and stay fit, be healthy. Thank you.